আজ থেকে 900 বছর আগে খুব সাধারণ একটা পরিবারে জন্ম নেয় একটা ছেলে। কেউ কখনো কল্পনা করেনি এই ছেলেটা বড় হয়ে একদিন হত্যা করবে পৃথিবীর 4 কোটি মানুষকে, দখল করে নিবে অর্ধেকেরও বেশি পৃথিবীকে। এবং সে মানুষটার নাম আপনি আমি কম বেশি সবাই জানি। তার নাম হলো চেঙ্গিস খান। চেঙ্গিস খানের নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে ধ্বংস, ভয়ঙ্কর যুদ্ধ, লুটপাট, গণহত্যা এবং পৃথিবীর সবথেকে বড় এম্পায়ার মঙ্গোলিয়ান এম্পায়ার। আজকে জানার চেষ্টা করব চেঙ্গিস খানের জীবনের সব কাহিনী, সব ইতিহাস। আমি আছি আপনাদের সাথে ইব্রাহিম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, সবাই শেষ পর্যন্ত দেখবেন। চলেন আমরা একটু শুরুর থেকে শুরু করি। 1162 সালে মঙ্গোলিয়ার খুব সাধারণ একটা পরিবারে জন্ম নেয় একটা শিশু। বাবা আদর করে নাম দেয় তিমোজিন। আপনাদের আমি ক্লিয়ার করার জন্য বলে রাখি, এই তিমোজিন আর চেঙ্গিস খান মানুষ একজনই। তিমোজিন নামটা তার জন্মগত এবং চেঙ্গিস খান নামটা আসে তার কাজকাম থেকে এবং টাইটেল হিসেবে। এটা কিভাবে আসে আগামীতে জানতে পারবেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকে। তিমোজিনের যে বাবা ছিল সে অনেক ধনী বা অনেক বড় রাজা ছিল না, কিন্তু সে তার টাইপের রাজা ছিল। তাদের গ্রামের প্রধান ছিল। তার পেশা ছিল শিকার করা, নৌকা চালানো, ঘোড়া পালা এবং ছোট ছোট যুদ্ধে নেতৃত্ব দেওয়া। তখন মঙ্গোলিয়ার ভিতরে বহু তেমন ট্রাইব ছিল, যে ট্রাইবগুলোতে নিজস্ব রাজা থাকতো এবং নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করত। তখন মঙ্গোলিয়ার সিচুয়েশনটা এরকম ছিল। আচ্ছা, আমরা মঙ্গোলিয়ার সিচুয়েশন নিয়ে একটু পরে কথা বলি। তিমোজিনের বয়স যখন 9 বা 10-এর আশেপাশে ছিল, তখন তিমোজিনের বাবা তাকে নিয়ে বত্তে নামের একটা মেয়ের পরিবারের কাছে যায়। তাদের গ্রামের থেকে 2-3 গ্রাম পরে। বত্তেদের বাড়িতে যাওয়ার কারণ হলো বত্তে এবং তিমোজিনের বাগদান করানো হবে। বাগদানটা কি, এটা যদি কেউ না বুঝে থাকেন তাহলে বলে রাখি, বাগদান হলো এঙ্গেজমেন্ট করানোর জন্য তাদের কাছে নিয়ে যায়। তখন পুরো মঙ্গোলিয়ার ভিত্তিতে ট্রেডিশন ছিল যে কোনো ছেলে বা মেয়ের 9 বছর বা 10 বছর হলে তাদের বাগদান করাতে হবে। তো বত্তে এবং তিমোজিনের বাবার কথাবার্তা মিলে সব কিছু ফাইনাল হয়, তাদের বাগদান করানো হয়। বাগদান করানোর ভিতরে তিমোজিনকে বত্তের বাড়িতে রেখে আসা হয়, কয়েকদিন থাকবে। এটাও ট্রেডিশনের ভিতরে ছিল যে ছেলে মেয়ের বাগদান হইলে ছেলে মেয়েদের বাড়িতে কিছুদিন থাকবে। তিমোজিনের বাগদান করানো শেষ। তিমোজিনের বাবা সব নিয়মকানুন সব কিছু কমপ্লিট করা শেষে বাড়ি ফেরার জন্য রওনা করে। সে চলতে চলতে একটা সময় গিয়ে ক্লান্ত হয়ে পড়ে এবং তাতাস নামের একটা গ্রামের সামনে গিয়ে সে রেস্ট নেয় কিছুক্ষণ। ওই তাতাস গ্রামের সাথে তিমোজিনের বাবার সাথে একটা শত্রুতামি ছিল, আগে তাদের মধ্যে কয়েকবার যুদ্ধ হয়েছিল এই জন্য। তো তাতাস গ্রামের একজন মানুষ মাটির হাঁড়িতে দুধ নিয়ে আসে। তিমোজিনের বাবা ক্ষুধার্ত ছিল, সেও বেশি কিছু চিন্তা ভাবনা না করে খেয়ে ফেলে। কিন্তু সমস্যাটাই এখানে হয়, ওই দুধের সাথে ছিল বিষ মিশানো। তিমোজিনের বাবা খাওয়া শেষ করে আবার বাড়ি ফেরার জন্য রওনা করে, কিন্তু সে বাড়ি ফেরার পথে তার মৃত্যু হয় এবং তিমোজিনের কানে খবর আসে যে তার বাবার মৃত্যু হয়েছে। মৃত্যু বললে ভুল হবে, তার বাবা শত্রুদের হাতে খুন হয়েছে। একবার ইমেজিন করেন যে মাত্র 9 বা 10 বছরের একটা ছেলে, যার মাত্র বাগদান হয়েছে, তার বাগদান শেষে তার বাবা ফেরার পথে শত্রুদের হাতে বিষকে খুন হয়েছে। এই নিউজটা যে কোনো মানুষের কাছে একটা শকিং নিউজ, বিশেষ করে যদি হয় 9-10 বছরের একটা শিশু। যাই হোক, তখন মঙ্গোলিয়ার ভিতরে আরেকটা ট্রেডিশন ছিল, যদি কোনো রাজার কোনো ছেলেপুত্র থাকে এবং ওই রাজার যদি মৃত্যু হয় তাহলে তার ছেলে হবে ওই টাইপের রাজা। ওই নিয়মের কারণে তিমোজিনকে তাদের টাইপের রাজা বানানো হয়। শুধু নামে রাজা বানানো হয়েছে, তার বাবা রাজা ছিল এই কারণে। অনেক গণ্যমান্য ময়মুরব্বী মা বলতেছে যে ও বাচ্চা একটা মানুষ, ও কী করবে, কিভাবে সামলাবে, ও তো কিছু করতে পারবে না, ওকে জাস্ট এই ট্রেডিশনের কারণে ওকে রাজা বানানো হয়েছে, তাছাড়া আর কিছুই না। তিমোজিনকে শুধু ট্রেডিশনের কারণে রাজা বানানো হয়েছে। তিমোজিনের বাবার মৃত্যুর পর থেকে তাদের পরিবারের অবস্থা খুব খারাপ হইতে থাকে এবং তাদের যে ট্রাইব ছিল ওই ট্রাইবের মানুষটা তাদের দেখতে পারে না, তাদের পছন্দ করে না। সবাই ভাবতেছিল যে এই রাজা মারা গেছে, এই রাজার পরিবার একটা সময় এই টাইপের কাছে, এই টাইপের মানুষের কাছে বোঝা হয়ে যাবে। তিমোজিন যে একটা রাজা, তাকে কেউ রাজা বলে মান্যই করে না, কেউ সম্মানই করে না, কোনো দাম নেই রাজা হিসেবে তার।
ময়মুরব্বীরা মানে না, ছোট বড় মানে না, টাইপের কোনো মানুষই তাদের মানে না। তার মা করে কি, মানুষের বাসায় বাসায় কাজ করে, তারপরে বাড়ির আশেপাশে কিছু শস্য ফলায়, কিছু কৃষিকাজ করে, দেন খাবার জোগায়। ওই খাবার খেয়ে তাদের দিন চলতেছিল। তিমুজিনকে কেউ রাজা হিসাবে মানে না, বা তার বাবাকে যে সম্মান করা হইতো, যে সম্মান দিত, ওইটাও তাকে করে না। কারণ বাচ্চা একটা ছেলে কি করবে, কি করতে পারবে। কিছুদিন পর পরই তিমুজিনের ট্রাইবের উপরে, পরিবারের উপরে আশেপাশের ট্রাইবেরা হামলা করে, এবং তিমুজিনের যে নিজের ট্রাইব ছিল ওই ট্রাইবের মানুষেরাও তিমুজিনের পরিবারে হামলা করত। ওই যে তখন আমি বলছিলাম না যে পুরো মঙ্গোলিয়ার ভিতরে ছোট ছোট ট্রাইব দিয়ে ভরা ছিল, এবং প্রতিটা ট্রাইবে নিজস্ব একজন রাজা ছিল, এবং সবাই চাইতো সবার জায়গা দখল করতে, সবাই চাইতো সবার ধন সম্পদ সব কিছু লুট করতে। তখন পুরো মঙ্গোলিয়ার ভিতরে সিচুয়েশনটা এরকম ছিল, অয় ওরে মারে, অয় ওরে ধরে, অয় ওর জায়গা দখল করে, অয় ওর ট্রাইব দখল করে, এরকম একটা সিচুয়েশন ছিল। হাতাহাতি মারামারি এরকম সিস্টেম, যুদ্ধ মুদ্ধ কিছুই ছিল না এরকম। তো তিমুজিনের উপরে কয়েকদিন পরপরই হামলা হইতো, কয়েকদিন পরপরই অ্যাটাক হইতো, কয়েকদিন পরপরই তাকে ধরে নেওয়া যেত এবং ইচ্ছা রকমভাবে টর্চার করা হইতো। এমন সব সিচুয়েশনের কারণে, এমন সব ঘটনার কারণে তিমুজিন আস্তে আস্তে অনেক ভয়ঙ্কর এবং কঠোর হইতে থাকে। ওই যে কথায় আছে না, যখন আপনি অতিরিক্ত কোনো ব্যাড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবেন তখন আপনি খুব হার্ড হয়ে যাবেন, যখন আপনি খুব বেশি স্ট্রাগল করবেন তখন আপনি খুব মজবুত হয়ে যাবেন। তিমুজিনের ক্ষেত্রে সেম ব্যাপারটাই হয়। দেখেন, এই ব্যাপারটা প্রমাণ ঘটে কখন জানেন? যখন তার বয়স ছিল 13 বছর। খাবার নিয়ে, জাস্ট খাবার নিয়ে, তেমন কোনো ঝামেলা না, খাবার নিয়ে তার ভাইয়ের সাথে তার কথা কাটাকাটি হয়। কিরকম কথা কাটাকাটি? ওর ভাই বলে যে আমার বেশি, তিমুজিন বলে যে আমার বেশি। এমন কথা কাটাকাটি হইতে হইতে তিমুজিন রাগ এবং ক্ষোভে তার বড় ভাইকে খুন করে ফেলে। এটাই ছিল তিমুজিনের প্রথম খুন, এবং তাও আবার নিজের বড় ভাইকে। এই জিনিসটা দেখে বোঝা যায় তিমুজিন আস্তে আস্তে কঠোর হইতে শুরু করতেছিল। তিমুজিনের বয়স যখন 16 বা 17 আশেপাশে ছিল, তখন বত্তের সাথে তিমুজিনের বিয়ে হয়। এই বত্তে মেয়েটা কি মনে আছে? এই বত্রে সে মেয়েটা যার সাথে বাগদান করানো শেষে তিমুজিনের বাবা ফেরার পথে মৃত্যু হয়, এটাই সে মেয়ে। যাই হোক, বত্তের সাথে তিমুজিনের বিয়ে হয়েছে। তিমুজিন চায় সুন্দর মতো সুখে শান্তিতে সংসার করতে, কোনো ছাই ঝামেলায় জড়াইতে চায় না। বাট এই সুখটা তিমুজিনের কপালে বেশি দিন টেকে না। ওই যে তার বাবার মরার পর থেকে তাদের আশেপাশের ট্রাইবের মানুষেরা, তার নিজের ট্রাইবের মানুষেরা তাদের উপরে হামলা করতো। সেম একদিন রাতে তিমুজিনের ট্রাইবের উপরে পাশের একটা ট্রাইব হামলা করে। শুধু হামলা করে না, সব কিছু লুটপাট করে নিয়ে যায় এবং তিমুজিনের বউকে অপহরণ করে নিয়ে যায়। তিমুজিনের বউকে অপহরণ করার পর থেকে তিমুজিন পুরো পাগলের মতো হয়ে যায়। মানুষের কাছে কাছে যায়, সবাইকে বলে যে আমার বউকে উদ্ধার করা লাগবে, আমাকে একটু সাহায্য করো, আমার পাশে দাঁড়াও। কিন্তু কে শুনে কার কথা? একদিন দুদিন না, টানা কয়েকটা দিন, প্রতিটা দিন সকালে মানুষ জড়ো করতে এবং সবাইকে প্ল্যান বলতো যে এই প্ল্যানে আমি করছি, এইভাবে আমি উদ্ধার করব, এইভাবে এইগুলো করব। কিন্তু কেউ ওর কথা শুনতে চায় না। বাচ্চা একটা ছেলে, অনেক ওরে পছন্দ পর্যন্ত করে না, ওর কথা শোনা তো দূরের কথা। কিন্তু এখানে আবার কিছু মানুষ ছিল যারা তিমুজিনের বাবাকে খুব সম্মান করতো। তিমুজিনের বাবাকে সম্মান করার খাতিরে বলে যে ঠিক আছে, তোমার বউকে অপহরণ করছে, তুমি চাও উদ্ধার করতে, আমরা তোমাকে সাপোর্ট করব, সমস্যা নাই, তোমার প্ল্যান বলো। তিমুজিনের প্ল্যান বলে, তিমুজিনের প্ল্যান তাদের কাছে খুব পরিমাণ ভালো লাগে। দেন 3000 থেকে 3500 জন মানুষ তিমুজিন জোগাড় করতে পারে, এবং যে ভাবনা সেই কাজ। তিমুজিন বেশি দেরি করে না, হুট করে একদিন ওই ট্রাইবের উপরে হামলা করে দেয়। শুধু হামলা করে না, ওই ট্রাইবের অবস্থা এরকম করে, একদম ধ্বংস করে দেয়। আগে যে ওইখানে কোনো একটা গ্রাম ছিল এটাই বুঝতে কষ্ট হয়ে যায়। এমনভাবে ধ্বংস করে, সাথে সব লুটপাট করে এবং তার বউকে উদ্ধার করে পর্যন্ত নিয়ে আসে। ওই হামলার পর থেকে গ্রামের গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ ভাবতে শুরু করে, না রে, তিমুজিন ছেলেটা তো কোনো সাধারণ না, ও তো যুদ্ধ খুব ভালো করে, ও খুব ভালো লিডারশিপ দিতে পারে, খুব ভালোভাবে যুদ্ধ পরিচালনা করতে পারে, ওর নেতৃত্ব খুব সুন্দর। তারপরের থেকে আস্তে আস্তে তিমুজিনের উপরে প্রতিটা মানুষের ধারণা এবং চিন্তা ভাবনা বদলাইতে শুরু করে। এই যুদ্ধটাই তিমুজিনের জীবনের সবথেকে বড় প্লাস পয়েন্ট। তিমুজিন তার বউকে বাঁচিয়ে নিয়ে আসে এবং ওইটা ছিল তার জীবনের প্রথম যুদ্ধ। ওই প্রথম যুদ্ধতে সে জয়লাভ করে।
এবং এই যুদ্ধের পর তিমুজিন একটা জিনিস ভালোভাবে বুঝতে পারে, জীবনে বেঁচে থাকতে হলে ক্ষমতার দরকার, যার হাতে ক্ষমতা আছে সেই জীবনে বেঁচে থাকতে পারে। তাই তিমুজিনও চিন্তা করে তার আশেপাশে যত ট্রাইবগুলো ছিল সব সে দখল করবে। তার কাছে সৈন্য ছিল 3000 থেকে 3500 তার নিজের টাইপের, এবং যে টাইপে সে হামলা করছে ওই টাইপের জনগণ মিলিয়ে আর কি 5000-6000 মতো একটা সৈন্য হয় তার কাছে। সবাইকে প্রশিক্ষণ দেয় এবং নিজেও প্রশিক্ষিত হওয়ার পর তার আশেপাশে যত টাইপগুলো ছিল সবার উপরে সে হামলা করে, আস্তে আস্তে সব দখল করতে শুরু করে। এবং এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার, তিমুজিন যত লুটপাট করত তার খাজানার এক ভাগও তিমুজিনের কাছে রাখতো না, সব কিছু তার সৈন্যদের মধ্যে বিতরণ করে দিত, সৈন্যদের মধ্যে ভাগাভাগি করে সবাইকে সমানভাবে দিয়ে দিত। তিমুজিন আস্তে আস্তে মঙ্গোলিয়ার ভিতরে ভালো টাইপই দখল করে ফেলছিল, অনেক বড় বড় টাইপগুলো দখল করে ফেলছিল, তার কাছে মোটামুটি সৈন্য সংখ্যাও বাড়তে শুরু করে। এবং সে কিন্তু সব টাইপের রূপে হামলা করে না, কাউকে ভয় দেখায়, কাউকে পলিটিক্স খাটিয়ে নিজের দলে নিয়ে আসে। যেরকম সবাইকে অফার করে যে তোমরা আমার সাথে যুক্ত হও, আমরা ওই টাইপের উপরে হামলা করব, যত কিছু লুটপাট করব সবার ভিতরে ভাগ হবে, আমি নিজে কিছু নিব না। দেন অনেক টাইপ তার সাথে যুক্ত হয়, অনেকে তার সাথে যুদ্ধ করতে চায়। যারা তার সাথে যুদ্ধ করতে চাইতো তাদের একদম ধ্বংস করে দিত, সব কিছু লুটপাট করে নিয়ে আসতো এবং ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিত। দ্যাটস ইট। তিমুজিনের যুদ্ধ করতে 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 সবার কাছে এক সময় সে ভয়ঙ্কর একটা নাম হয়ে যায়, এবং মঙ্গোলিয়ার সব ট্রাইব এক সময় তিমুজিনের আন্ডারে চলে আসে। তখন পুরো মঙ্গোলিয়ার ভিতরে একটাই নাম তিমুজিন। তিমুজিন যে ট্রাইবের উপরে হামলা করে ওই ট্রাইবের অবস্থা খুব খারাপ করে দেয়, এবং যে জিনিসটা তার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ করতে পারে নাই সেই জিনিসটাই তিমুজিন করে দেখায়। ছোট ছোট টাইপ দিয়ে ভরা ছিল, সবাই সবার সাথে মারামারি করে, দখল করে, যুদ্ধ করে, নানান কিছু করে। সেইখানে তিমুজিন সব ট্রাইবকে এক করে নিয়ে আসে এবং তার কথা শুনতে সবাই বাধ্য হয়। তো 1206 সালের দিকে সব গোত্রের নেতার একটা বড় করে সভা ডাকে, এবং ওই সবার মাধ্যমে তিমুজিনকে সবার নেতা হিসাবে ঘোষিত করা হয়। এখন গণ্যমান্য ব্যক্তিরা বলতেছে যে তিমুজিন নামটা কেমন জানি দেখা তার সাথে যায় না, তাই সবাই নাম দেয় তাকে চেঙ্গিস খান। চেঙ্গিস খান নামটার অর্থ হইল সবার নেতা বা মহাসম্রাট বা নেতাদেরও নেতা। দেন তখন থেকে শুরু হয় মঙ্গোলিয়ান এম্পায়ার। মঙ্গোলিয়ান এম্পায়ার হয় 1206 সালের দিকে। তখন কিন্তু পুরো পৃথিবীতে একমাত্র মঙ্গোলিয়ান এম্পায়ার ছিল তেরকম না, পুরো পৃথিবীতে এম্পায়ার দিয়ে ভরা ছিল। যেরকম আপনার চাইনিজ এম্পায়ার ছিল, পার্সিয়ান এম্পায়ার ছিল, কোরিয়ান এম্পায়ার ছিল, এবং ইউরোপের ভিতরে যে রাজ্যগুলো ছিল প্রতিটা রাজ্যে নিজস্ব রাজা ছিল, এবং রাশিয়ার ভিতরে ছোট ছোট রাজ্য ছিল, ওই রাজ্যতে নিজস্ব একজন করে রাজা ছিল। ওই এম্পায়ারগুলোর হিসেবে মঙ্গোলিয়ান এম্পায়ার খুব ছোট ছিল, সেই জন্য কোনো এম্পায়ারের রাজারা ওই মঙ্গোলিয়াদের উপরে তেমন একটা নজর রাখে না বা গুরুত্ব দেয় না, এটাই তাদের সব থেকে বড় ভুল হয়। এখন তিমুজিন চেঙ্গিস খান হয়ে গেছে। চেঙ্গিস খানের হাতে 3 থেকে 5 লাখের মতো সৈন্য আছে। দেন তার প্রতিটা সৈন্য তীর, ধনুক, তরোয়ার এগুলোতে খুব পারদর্শী, এবং তারা খুব টেকনিক্যালিভাবে যুদ্ধ করতে পারে, তাদের টেকনিক্যালি যুদ্ধ করার অভিজ্ঞতা খুবই বেশি। বিশেষজ্ঞরা বলে ওই টাইমের ভিতরে যত এম্পায়ার ছিল বা যত এম্পায়ারের সৈন্যরা ছিল তাদের মধ্যে সব থেকে ফাস্ট মুভ করতে পারত মঙ্গোলিয়ান সৈন্যগুলো, এই জন্য তারা খুব সহজে যে কোনো যুদ্ধে জয়লাভ করতে পারত। এখন চেঙ্গিস খান মঙ্গোলিয়ান এম্পায়ার তৈরি করার পরে কিন্তু পুরো বিশ্ব জয় করতে শুরু করেনি। সে তার আগে কিছু কাজ করে, কিছু নিয়মকানুন বানায়, সে তার সৈন্যগারু প্রস্তুত করে, সৈন্য বাড়ানোর কাজ শুরু করে। এবং তার যে খারাপ দিক ছিল শুধু তেমন কিন্তু না, তার কিছু কিছু দিক ভালোও ছিল। সে যত লুটপাট করতো সব তার সৈন্যর মধ্যে বিতরণ করে দিত, সে কিছুই রাখতো না। এবং তার যেই মঙ্গোলিয়ান এম্পায়ার ছিল ওইটার ভিতরে প্রতিটা মানুষকে ধর্মগত স্বাধীনতা দেওয়া হতো, সবাইকে স্বাধীনভাবে ব্যবসা করতে দেওয়া হতো, এবং কেউ যদি কোনো গরু ছাগল এগুলো চুরি করে এগুলোর জন্য কঠোরভাবে শাস্তি দেওয়া হতো। এমন আরও বহুত নিয়মকানুন আইন আছে যেগুলো এখন বলার মতো বা বলতে হইব সেরকম আমার মনে হয় না, কিন্তু তার মধ্যে আমার একটা ব্যাপার খুব ভালো লাগে। ওইটা হইলো চেঙ্গিস খান করে কি 30 থেকে 40 মাইল পর পর একটা করে স্টেশন উঠায়। ওই স্টেশনের মধ্যে খাবার থাকতো, পানি থাকতো, রাশন থাকতো, পোশাক আশাক থাকতো, ঘোড়া থাকতো।
এবং একটা সৈন্য আসতো, ওইখানে কিছুক্ষণ বিশ্রাম করতো এবং নতুন ঘোড়া নিয়ে সে আবার চলতে শুরু করতো। এই জন্য মঙ্গোলিয়ান বাহিনীরা আপনার 500 থেকে 1000 কিলো প্রতিদিন চলতে পারতো খুব সহজে। এবং সব কিছু করার পর চেঙ্গিস খান আন্তর্জাতিক যুদ্ধের জন্য রেডি হয়ে পড়ে এবং প্রথম হামলা করে চীনের উপরে এবং 2-3 বছর যুদ্ধ করার পর চীন দখল করে নেয়। এটাই ছিল তার জীবনের প্রথম আন্তর্জাতিক যুদ্ধ এবং চীনকে মঙ্গোলিয়ান এম্পায়ারের ভিতরে নিয়ে আসে। চেঙ্গিস খান যে শুধু চীন দখল করে থেমে গেছে তেরকম কিন্তু না, কিন্তু চীন দখল করার কারণে প্রতিটা এম্পায়ারের রাজার আগের থেকে বেশি সতর্ক হয়ে গেছে। চেঙ্গিস খান প্রতিদিন 2-3টা এলাকা করে দখল করতে থাকে এবং তার নজর যায় কোরিয়ার উপরে। শুধু কোরিয়া দখল করে না, কোরিয়াকে এমনভাবে ধ্বংস করে আর এমনভাবে দখল করে, কোরিয়ার মানুষ আগে কখনো এরকম যুদ্ধই দেখে নাই। দেন তারপরে নজর যায় রাশিয়ার উপরে, রাশিয়াকে দখল করে, রাশিয়াকেও মঙ্গোলিয়ান এম্পায়ারের ভিতরে নিয়ে আসে। এখানে চেঙ্গিস খানের সবথেকে ভালো দিক ছিল কোনটা জানেন? চেঙ্গিস খান কোনো রাজ্যের রূপে হামলা করার আগে, দখল করার আগে একটা বার্তা পাঠাইতো, একটা চিঠি দিত। ওই চিঠিতে লেখা থাকতো যে তোমরা আমার সাথে মিলে যাও, আমার সাথে মিলে গেলে তোমাদের লাভ হবে, লস হবে না, এবং তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না, তোমাদের আমরা কোনো ক্ষতি করব না। কিন্তু যারা না মিলতো তাদের একদম ধ্বংস করে দিত। গণহত্যা, লুটপাট সব কিছুই হতো। তখন পুরো মধ্য এশিয়ার ভিতরে সবথেকে বড় এম্পায়ার ছিল পার্সিয়ান এম্পায়ার, এবং পার্সিয়ান এম্পায়ার দখল করার আগে চেঙ্গিস খান পার্সিয়া রাজার কাছে একটা চিঠি পাঠায়। ওই চিঠিতে লেখা ছিল যে তোমাদের সাথে আমি ব্যবসা করতে চাই, তোমরা মঙ্গোলিয়ান এম্পায়ারের ভিতরে চলে আসো। কিন্তু পার্সিয়ার রাজা রাজি হয় না এবং এই জন্য চেঙ্গিস খান খেপে মেপে ফায়ার হয়ে যায় যে আমি এত বড় রাজা, আমি তাদের প্রস্তাব দিলাম, আমার প্রস্তাব তারা রিজেক্ট করে দিল। দেন চেঙ্গিস খান পার্সিয়ার উপরে যুদ্ধ ঘোষণা করে এবং ইতিহাসবিদটা বলে এটাই ছিল পার্সিয়ানদের সবথেকে বড় ভুল। এই যুদ্ধেতে চেঙ্গিস খান প্রায় 2 থেকে 2.5 কোটি মানুষকে গণহত্যা করে। এখন বলতে গেলে মোটামুটি পুরো এশিয়ার ভিতরে চেঙ্গিস খানের কন্ট্রোল ছিল, শুধু একমাত্র ইন্ডিয়া বাদে। ইন্ডিয়াকে দখল না করতে পারার কিছু রিজন আছে, ওইটাই ভিডিওতে বলতে হবে বলে আমার মনে হয় না, তাই আর কি বললাম না। এশিয়ার ভিতরে যত বড় বড় এম্পায়ার ছিল সব একটা সময় মঙ্গোলিয়ান এম্পায়ারের ভিতরে চলে যায়, কিন্তু চেঙ্গিস খান এখানেই থামেনি। চেঙ্গিস খানের নজর যায় উত্তর ইউরোপের ভিতরে। উত্তর ইউরোপের ভিতরে কয়েকটা দেশ চেঙ্গিস খান দখল করে নেয় এবং জন্ম নেয় পৃথিবীর সবথেকে বড় এম্পায়ার মঙ্গোলিয়ান এম্পায়ার, এবং দখল করে নেয় পৃথিবীর 40-45% এলাকা। এবং বলা হয় এটাই পৃথিবীর সবথেকে বড় এম্পায়ার, এবং এটা আগেও কখনো হয়নি এবং পরেও কখনো হবে বলে মনে হয় না। দেখেন, চেঙ্গিস খানের ক্যারিয়ারে 21 বছরে সে পৃথিবীর অর্ধেক দখল করে ফেলে, কিন্তু আপনি যদি পৃথিবীর বড় বড় এম্পায়ারগুলোর দিকে তাকান তাহলে রোমান এম্পায়ার আসবে, অটোমান এম্পায়ার আসবে। এই এম্পায়ারগুলোর এই জিনিসগুলো ক্যাপচার করতে কয়েক যুগ বা কয়েক শতক সময় লাগছে, যেটা চেঙ্গিস খান মাত্র 21 বছরের ক্যারিয়ারে করে দেখাইছে। আমার মনে হয় এটা একমাত্র চেঙ্গিস খান দেখেই সম্ভব হয়েছে। তখনকার সময় সবথেকে বড় এম্পায়ার হয়ে যায় মঙ্গোলিয়ান এম্পায়ার এবং পৃথিবীর সবথেকে বড় শাসক হয়ে যায় চেঙ্গিস খান। এই চেঙ্গিস খানই পৃথিবীর 4 কোটি মানুষকে গণহত্যা করেছিল। এবং যতটুকু জানা যায় 1227 বা 1228 সালের দিকে সব কিছু উলটপালট হইতে শুরু করে। মঙ্গোলিয়ারা যে চীনকে সর্বপ্রথম দখল করেছিল সেই চীনের জনগণ মঙ্গোলিয়াদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে এবং মঙ্গোলিয়া এবং চীনের আবার একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধের মাধ্যমে নাকি চেঙ্গিস খানের মৃত্যু হয়। কেউ কেউ বলে চেঙ্গিস খানের বুকে একটা তীর লাগে, ওই তীরে চেঙ্গিস খানের প্লেগ রোগ হয়, ওই রোগে তার মৃত্যু হয়। কেউ কেউ বলে হার্ট অ্যাটাক হয়, কেউ কেউ বলে অন্য কিছু হয়, কিন্তু সত্য এটা ওই যুদ্ধের কিছুদিন পরেই চেঙ্গিস খানের মৃত্যু হয়। চেঙ্গিস খানের মৃত্যুর আগে চেঙ্গিস খান তার সেনাপ্রধানকে বলে যে আমার মৃত্যুর পর আমাকে কোথায় কবর দিবে এটা জানি কেউ কখনো না জানতে পারে এবং এটা জানি পুরো পৃথিবীর মানুষের কাছে রহস্য হয়ে থাকে। এটা আজও রহস্য, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী গবেষণা করে বের করতে পারেনি চেঙ্গিস খানের কবর কোথায়। দেন চেঙ্গিস খানের মৃত্যু হয়, তাকে মাটি দেওয়া হয়। দেন যারা তাকে মাটি দেয় তাদেরকে ওইখানে চেঙ্গিস খানের সৈন্যরা হত্যা করে এবং চেঙ্গিস খানের সৈন্যরা নিজেরা নিজেদের হত্যা করে। এটা আজও বের করতে পারেনি চেঙ্গিস খানের কবর মূলত কোথায়। চেঙ্গিস খানের ক্যারিয়ার ছিল, শাসনকাল ছিল 1206 থেকে 1227 বা 28-এর মধ্যে। 21 বছর তার শাসনকাল ছিল। তার 21 বছর ক্যারিয়ারে সে যেটা ক্যাপচার করছে বা যেটা অর্জন করছে এটা কোনো এম্পায়ার
বা পৃথিবীর কোনো মানুষ করতে পারেনি। কিন্তু এমন না চেঙ্গিস খান মরার পর তার মঙ্গোলিয়ান এম্পায়ার ধ্বংস হয়ে গেছিল, তার মঙ্গোলিয়ান এম্পায়ার আরও বহু দূর আগে গেছিল তার বংশধরদের কারণে। চেঙ্গিস খানের বংশধরটা মঙ্গোলিয়ান এম্পায়ারকে অনেক দূরে নিয়ে যায়, কিন্তু চেঙ্গিস খানের মতো কিছু অর্জন করতে পারে না। এটার জন্য যদি ভিডিও চান চেঙ্গিস খানের বংশধরটা কী করছে না করছে, তাহলে অবশ্যই ভিডিও আসবে ইনশাল্লাহ, কমেন্ট করে জানাবে। চেঙ্গিস খান তার 21 বছর ক্যারিয়ারে যা অর্জন করছিল এটা পৃথিবীর বুকে আজও ইতিহাস এবং অমর হয়ে আছে শুধুমাত্র তার কাজকামের জন্য। এবং এই চেঙ্গিস খানকে একটা সময় কেউ রাজা হিসেবে মানত না, কেউ গণ্য করতো না, সবাই অবহেলা করতো। কিন্তু এই চেঙ্গিস খান একটা সময় পৃথিবীর সব থেকে বড় সম্রাট হয়ে যায়, পৃথিবীর সব থেকে বড় এম্পায়ারের রাজা হয়ে যায়। চেঙ্গিস খানের হিস্ট্রি আমাদের শেখায় জীবনে বাঁচতে হইলে সংগ্রাম করতে হইব, যুদ্ধ করতে হইব, মানুষের বিরুদ্ধে দাঁড়াইতে হইব এবং নিজেকে প্রমাণ করতে হইব। এর মধ্যে দিয়ে শেষ হয় দ্য গ্রেট অফ চেঙ্গিস খান হিস্টোরি। এই ছিল আমাদের আজকে চেঙ্গিস খানের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার সব ফ্রেন্ড এবং ফ্যামিলি রিলেটিভ সবার কাছে শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।